আজকে কিচেন থেকে আরম্ভ করলাম, কারণ ছাদে যেতে পারছি না জানো, এত মানে জোরে বৃষ্টি হচ্ছে না, কিন্তু একটুখানি বৃষ্টি পড়ছে আর কি, বেশ মানে মাঝারি টাইপের একটা বৃষ্টি পড়ছে, যার জন্য ইচ্ছে ছিল আজ ছাদ থেকে একটু ভিডিওটা শুট করার। কারণ আমি ছাদ থেকে করতেই বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করি। যাই হোক, আমাদের তো কিচেন তো বলো না, সকালবেলা হলেই কিচেনে চলে গিয়ে আসতে হবে। তা যাই হোক, লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি, আমার বন্ধুদের। হ্যাঁ, তোমরা দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো, আশা করি ভিডিওগুলো তোমাদের খুব ভালো করেই দিতে পারবো। আর দেখো, সকালবেলা এসেই আজকে একটু দাদার মাছের চব্য আরম্ভ হয়ে গেছে। কেমন ইলিশ মাছের, কাঁচা ইলিশের ঝাল করছি, অল্প পোস্ত আর সর্ষে বাটা দিয়ে, জানো, আর কাঁচা লঙ্কা দিয়ে, আর কিছু করব না। এই যে ইলিশ মাছের এইসব আছে, ইলিশ মাছের ঝাল করে দিচ্ছি দাদাকে। আর ইলিশ মাছের ঝালটা করার সুবিধাটা কি হয় বলো তো, যে ভাজতে টাজতে হয় না তো, একদম কাঁচা ইলিশ একটুখানি বাটা বুটি আমার ফ্রিজেই থাকে, করে রেখে দিই। পোস্ত বাটা সর্ষে বাটা দিয়ে একটা বাটা আমি করে রেখে দিই, ওইটা দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা তেল দিয়ে দিলাম, সেদ্ধ হলে নামিয়ে নিলাম। ইলিশ মাছের ঝালটা করতে কোনো অসুবিধা হয় না। আর আমি খুব একটা মানে তরিবাতি করে করি না, কারণ বুঝতেই তো পারছো দাদার বয়স হচ্ছে, এতটা তরিবাতি করে রোজ রোজ ইলিশ মাছ খাওয়াটাও উচিত নয়। আর আমাদের কি হয়, একটা ইলিশ মাছ কিনে আনলে অনেক দিনই হয়ে যায়। কেননা দেখো, আমি মাছ খাই না, দাদা একা মাছ খায়, কত খাবে বলো? তার জন্য কি হয়, আমাদের বেশ এক সপ্তাহ করেই হয়ে যায়। আর দাদা অনেকদিন ধরেই এই মাছটা খেতে থাকে, যার জন্য একটু পাতলা পাতলা করে একটু ইলিশ মাছের ঝোলটা করে দিই, ওইটাই দাদা খেয়ে নেয়। ওর কোনো বলি না, খাওয়া নিয়ে কোনো বক্তব্য নেই, যা করে দেবে ভালোবেসেই খায়, এইটা একটা ব্যাপার। আর এইখানেও দেখো একটুখানি ওই ইলিশ মাছের এই মুড়ো তেল, হ্যাঁ, এইগুলো সব আছে, এইগুলোকে একটু তেল দিয়ে ভেজে দেব, সেটাও একটা দাদা খাবে, আমার কোনো কিছু পার্ট নেই এইসবে। আর এইখানে এই ছোট ছোট মৌরলা মাছের মতো এই মাছ একবার এনেছিল, সেইগুলো পড়ে আছে, আর রাখা যাবে না, এইগুলোকে একটু কড়কড়ে করে তেলে ভেজে দেবো। এই হচ্ছে আজকে আমার ঠান্ডা। আর তার সঙ্গে করবো একটু ডাল, যেহেতু আমাকেও তো খেতে হবে। আর কালকে ছানার ডালনাটা করেছিলাম, সেটা আছে ফ্রিজে, ওইটা, আর আমার নিজের জন্য ডিম, ব্যাস। এই হচ্ছে আজকে আমার রান্নাঘরের কাজ। তবে হ্যাঁ, এখনো ডালটা হয়নি, ডালটা একটু করতে হবে আমাকে। আরেকটাও জিনিস, আমার ভীষণ ভালো বন্ধু মৌসুমি আমাকে জিরে আদা জলটা জানতে চেয়েছিল, যে কি করে আমি করি। তা মৌসুমি, তুমি দেখে নাও, আমি তোমার জন্য, আমি এখনো খাইনি, দাদার খাওয়া হয়ে গেছে জলটা। তা দেখো, এই যে তোমাদের পরিমাণ মতো তোমরা গ্লাসেও করতে পারো। এই দেখো, জিরে দিয়েছি আর আদা দিয়েছি, আদা বাটা না, তুমি আদা একটু থেতো করেও নিতে পারো, গ্রেট করেও নিতে পারো, বাটাটা নয়, হ্যাঁ, নিয়ে আর এইটা রাত্রিবেলা তোমরা ভিজিয়ে রেখে দিলে। এইবার সকালবেলা উঠে শুধু একটাই কাজ, এইটাকে একটু গরম করবে, জলটাকে গরম করে আর খেয়ে নেবে, ব্যাস, এইটুকুই কাজ, আর কোনো কাজ নেই। তাহলেই তোমার জিরে আদার জলটা খাওয়া হয়ে গেল। শরীরটা ভীষণ ঝরঝরে করে, কেন বলো তো, মানে শরীরটা ডিটক্সিফাই করে এই জিরে আদার জলটা। সকালবেলা যদি এক গ্লাস করে খেতে পারো না, ভীষণ ভালো থাকবে। মৌসুমীর সঙ্গে সঙ্গে আমি আমার বন্ধুদের আবার একবার এটা আমি বলে দিলাম। হ্যাঁ, এইবার দেখো, এই তো আমার ইলিশ মাছের পাতলা পাতলা ঝালটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি কদিন ধরেই ভাবছি, মানে আমি ঠিক জানি না ব্যাপারটা, কদিন ধরেই ভাবছি কেন এখন লোকে এত সবুজ চুড়ি পরছে। মানে এটা আমার না একটা আগ্রহর জায়গা, যে কেন এত লোক সবুজ চুড়ি পরছে, আর এত বিক্রিও হচ্ছে।
বাজার দোকানে সর্বত্র সবুজ চুড়ি নিয়ে লোকে বসেছে। তা আমার এটা একটা ভীষণ আগ্রহ হচ্ছিল, কেন আগে তো এরকম দেখতাম না। তা আমি নেট ঘেঁটে ঘেঁটে একটা জিনিস পড়লাম, সেটা আমি মনে করি আমার তো সব বন্ধুরা সেটা জানবে সেটাও নয়, যেসব বন্ধুরা তোমরা জানো না আমি সেইটাই তোমাদের সঙ্গে একটুখানি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এখন দেখবে বাজার দোকানে গেলে সবুজ চুড়ি, হ্যাঁ সবুজ জামা কাপড় সবাই পরছে। তা এখন এটা দারুণ একটা ব্যাপার দাঁড়িয়েছে এই শ্রাবণ মাসে, যেহেতু শ্রাবণ মাস ভীষণ শুভ মাস জানো তো। আর এই সময়টা বলা হয় যে আমাদের মহাদেবের জন্ম মাস শ্রাবণ মাসটা। তা যেহেতু আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে মহাদেব, ওই জন্য উনি সৃষ্টি করেছেন এই প্রকৃতিকে। এইবার এই প্রকৃতিকে উনি সৃষ্টি করেছেন বলে প্রকৃতিতে সবুজ, চতুর্দিকে সবুজের সমারোহ। ওই জন্য বলে যে তোমরা যদি সবুজ জিনিস এই শ্রাবণ মাসে পরো বা কাঁচের চুড়ি পরো, তাহলে সংসারের জন্য ভীষণ মঙ্গল, স্বামী সন্তানের জন্য ভীষণ মঙ্গল। হ্যাঁ, যে মানে যেসব আমাদের অনেক সময় তো সংসারে নানান রকম পরিবেশ থাকে, যে কিছু আটকে যাচ্ছে বা কিছু সমস্যা হচ্ছে, সেইগুলো থেকে নাকি মুক্তি পাওয়া যায়। তা আমি কিন্তু না জেনেই পড়েছি সবার দেখে, কিন্তু এটা কালকে যখন আমি নেট সার্চ করতে করতে দেখলাম আমার ভারী ভালো লাগলো। তা ভালো যখন লাগলো তখন মনে হলো যে বন্ধুদের সঙ্গে তো এটা আমাকে শেয়ার করে দিতে হবে। হ্যাঁ, যে সবুজ, এমনকি শুধু সবুজ চুড়ি না, সবুজ শাড়ি, সবুজ সালোয়ার ভীষণ নাকি সংসারের জন্য ভালো, স্বামী সন্তানের জন্য। কারণ মহাদেব আমাদের প্রকৃতি সৃষ্টি করেছে, সেই সৃষ্টিকর্তা সবুজ তৈরি করেছেন, সেই জন্য সবুজটা পরা ভীষণ ভালো। তোমরা এবছর যদিও না হলো, কারণ আজ তো বেশি দিন নেই, আমাদের শ্রাবণ মাসের শেষ রোববার আমাদের রাম বিসর্জন এখানে। হ্যাঁ, মানে আমাদের এখানে একটা উৎসব হাওড়ায়, তোমরা জানো। আবার যারা রামরাজা তলায় থাকো তাদের জন্য তো সাংঘাতিক একটা উৎসব। তা ভীষণ মজা হয়, আবার সঙ্গে সঙ্গে মন খারাপও হয়ে যায় জানো তো। তা তোমাদের সঙ্গে তো ইচ্ছে আছে যে একটুখানি শেয়ার করার, যে কিভাবে আমাদের সৌম্যচণ্ডী, তারপরে নবনারী, মানে নতুন নবনারী পুরনো নবনারী, 9টা নারী মিলে মানে একটা রথ তৈরি হয়, সেখানে মানে কৃষ্ণ বসে থাকে। হ্যাঁ, ও আচ্ছা, 9টা নারী মিলে একটা হাতি তৈরি হয়, সেই হাতির মধ্যে কৃষ্ণ বসে থাকেন। হ্যাঁ, এইরকম একটা কনসেপ্ট আছে। তা সেটা তো তোমাদের দেখাবো, আগের বছরও দেখিয়েছি। যারা তোমরা আমার পুরোনো ভিউয়ার তারা নিশ্চয়ই দেখে থাকবে, তবে এখন তো আস্তে আস্তে টুকটুক করে হলেও নতুন ভিউয়াররা হচ্ছে। তা তোমাদের সেটা দেখাবো, তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে না, আমাদের এখানে জানো তো, বাড়িতে সারা বাড়িতে লোকজনে ভর্তি হয়ে যায় একদম, মানে বাড়িতে বাড়িতে রিলেটিভরা আসে, খাওয়া দাওয়া হয়, রান্না হয়। হ্যাঁ, মানে এখানে পুরো একদম লোক ভর্তি হয়ে যায় প্রত্যেকের বাড়িতে। যদিও আমার সেরকম কোনো রিলেটিভ আসে না, তা যাই হোক সবার বাড়িতে আসে। তাই এটা একটা আমাদের খুব মজার দিন, তোমরাও আমার সঙ্গে থাকবে। চলো এই মাছ মাছগুলো ভেজে নিয়ে আসছি। নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমরা দুজনে মিলে একটু রামরাজাতলা মন্দিরে গিয়েছিলাম ঠাকুরের শেষ দর্শনে, কারণ আজ বৃহস্পতিবার হয়ে গেল, আগামীকাল শুক্রবার তোমরা এই প্রতিবেদন পাবে। তো আমাদের হাতে শনি একদিন মাত্র সময়, এবং শনিবার দিন এবং শুক্রবার দিন রামরাজাতলা মন্দির কেন, আমাদের এই এলাকায় মোটরসাইকেল, টোটো, গাড়ি কোনো ঢোকাঢুকিতে বেশ নিষেধাজ্ঞা আছে। আমি গতকাল বা পরশু গিয়েছিলাম, দেখলাম বিশাল পুলিশ বাহিনী কর্ডন করে
বড় বড় ওয়্যারলেস গাড়ি গিয়ে মন্দিরের সিকিউরিটি লোক সবাইকে আর সমস্ত দর্শনার্থীদের সিকিউরিটি ইত্যাদি তারা নিশ্চিত করতে যাচ্ছে। তো সুতরাং এখানে গাড়ি ঘোড়ার ওপর একটা নিষেধাজ্ঞা আছে। তো আমরা দুজনে ঠিক করলাম যে যাই, রাম চলে যাবেন শ্রাবণ মাসের শেষ রবিবার। রামরাজা ঠাকুর বিরাট প্রসেশন করে গঙ্গায় নিরঞ্জন হন, বিসর্জন হন, এবং প্রতি বছর রামনবমীতে খুব উৎসবের সঙ্গে উনি আবার প্রতিষ্ঠিত হন এবং পুজোটা প্রায় 300 বছরের পুরনো, হঠাৎ গজিয়ে ওঠা রামরাজা নয়। তো যাই হোক, আমরা জানি অযোধ্যা রাম চৌধুরী প্রথম প্রবর্তন করেছিলেন। তো আমি এবং তোমাদের বৌদি আমরা দুজনে মিলে রামরাজাতলা মন্দিরে গেলাম, হাত জোর করে শেষবারের মতন দাঁড়ালাম যে বাবা আমরা তো আর তোমার কাছে রবিবার নিরঞ্জনের আগে আসতে পারবো না, এখানে ঢোকা মানে বিরাট ব্যাপার। আর মনটা খুবই খারাপ হয়, রাম চলে গেলে মেলাটাও নিষ্প্রভ হয়ে যায়, এরিয়াটাও একটু নিষ্প্রভ হয়ে যায়। আবার সেই ফাল্গুন মাসের পর থেকে রাম ঠাকুর তৈরি হচ্ছে। আমি বৌদি অনেকবার গেছি, তোমাদেরকে মাটির দোমেটে রং করা এসবগুলো সব দেখিয়ে, এবং রাম যেদিন রামনবমীর দিন আমরা তাকে আহ্বান করি এবং দিকে দিকে দর্শনার্থীরা আসে এবং এসে তার ঠাকুরের কাছে হাত জোর করে দাঁড়ায়, পুজো দেয়। আমাদের এবারে একটু পুজো দিতে দেরি হয়েছে, তার কারণ আমরা ব্যাঙ্গালোর চলে গিয়েছিলাম, সেই জন্য হয়নি। কিন্তু এসে এই কিছুদিন আগেই তোমাদের আমরা দেখিয়েছি বৌদি মেয়েদের নামে, নাতনির নামে পুজো দিচ্ছে। তো এটা সাংসারিক মঙ্গল কামনায় আমাদের একটা পিছটান রয়েছে যে রামের কাছে পুজো দিতে হবে, এবং সঙ্গে সংকট মোচন ইত্যাদি। তা তোমাদেরকে সেটুকু আমরা দেখাবো, তোমরা দেখতে থাকো। আমরা যতটুকু পারবো সেই ক্লিপিংসটা তোমাদের দেখাবো। আরেকবার তোমাদের বিরক্ত করতে এলাম। কিভাবে শুরু করব আর কিভাবে শেষ করব আমি জানি না। তার কারণ সারা পৃথিবীব্যাপী একটা রাজনৈতিক অস্থিরতা চলছে। তোমরা জানো বাংলাদেশের এরকম একটা সাংঘাতিক বিপর্যয় নেমে এসেছে। ওদের প্রধানমন্ত্রী রিজাইন করে ভারতেই এখন আছেন। তো সেগুলো ব্যাপারে আমি কথা বলতে এখন আসিনি। হঠাৎ করে আজ সকালবেলা 9টা নাগাদ আমি বৌদি চা খেয়ে উঠে, বৌদি যথারীতি কাজে ব্যস্ত হয়ে গেল, এবং তখন হঠাৎ করে খবর পেলাম পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পরলোক গমন করেছেন। এবং তার হঠাৎ চলে যাওয়াটা আমাদের অভিপ্রেত না থাকলেও আমরা মনে মনে জানতাম, কারণ তার একটা সিওপিডির প্রবলেম ছিল, নিঃশ্বাসের কষ্ট, হাঁপটান এবং নানা রকম। তিনি প্রায় 2বারের মতো নার্সিংহোম বা হসপিটালে ভর্তি হয়েছেন। আমাদের বর্তমান সরকার সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছিল তার পরিবারের পাশে থাকা ইত্যাদি, তার চিকিৎসা ব্যবস্থা ইত্যাদি। তাছাড়া মুখ্যমন্ত্রী, তার প্রাক্তন মুখ্যমন্ত্রী হলেও তার সমস্ত ইয়েগুলো সরকারি, মানে চিকিৎসাগুলো সব সরকারি পদ্ধতিতেই হওয়া দরকার বা হওয়া উচিত বলে আমরা মনে করি, এবং সেটা হয়েছিল। কিন্তু আজকে কাউকে কোনো সময় সুযোগ না দিয়ে শরীর খারাপ হওয়ার সাথে সাথেই তিনি চলে গেলেন। এটা খুবই মর্মান্তিক। এবং তার মতন একজন ভালো মানুষ, মুখ্যমন্ত্রী বা দল, এই সব কিছু নির্বিশেষে একটাই বক্তব্য, লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তার অবিনশ্বর আত্মার প্রতি আমাদের চিরশান্তি প্রার্থনা করছি, তার পরিবারকে এবং তার যত শুভানুধ্যায়ী আছেন তাদের সবাইকে আমাদের সমবেদনা। কারণ মানুষ হিসেবে সাহিত্যকার, নাট্যকার, আবৃত্তিকার, গান, সব দিক দিয়ে তার একটা আলাদা ব্যাপ্তি ছিল, যে ব্যাপ্তিটা মনকে স্পর্শ করে। একজন মানুষ ভালো হতে পারে, কিন্তু তার অনেক রকম দিকের ব্যাপ্তি ছিল। এই আজকেই কেউ একজন হোয়াটসঅ্যাপে রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে তিনি একটি আবৃত্তি করেছেন। সুকান্ত ভট্টাচার্য তার কাকা, মানে আমরা জানি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো হন উনি। তো কবি সুকান্ত ভট্টাচার্য
বিদ্রোহী কবি, তো তার লেখা একটা আবৃত্তি তিনি করছেন উইথ মিউজিক, শুনে মনটা ভরে গেল। যাক, কথা আর বিরাট করে বাড়াবো না। দলমত নির্বিশেষে আমরা আমাদের চ্যানেলের, ভিডিও চ্যানেলের পক্ষ থেকে তার অবিনশ্বর আত্মার প্রতি চিরশান্তি কামনা করছি এবং তার পরিবারবর্গের প্রতি আমাদের সমবেদনা। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন। আর তোমাদের কাছে আমি বলবো, আমরা আজকের মতন প্রতিবেদনটা শেষ করছি। তোমরা আমাদের সঙ্গে থেকো, কমেন্ট লিখো, আর যারা কমেন্ট নাও লিখতে পারছো তাদের জন্য একটু ছোট ছোট করেও আমাদের বুঝিও যে তুমি আছো। এতে আমাদের মনের জোর বাড়ে, আমাদের ভালো ভিডিও করার একটা মানসিকতা তৈরি করে। আর লাইক টিপতে সময় লাগে না, শুধু লাইকটাতে একটা আঙুল মেরে দিলেই হয়। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের জন্য বিশেষ 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 অনুরোধ, হাত জোর করে অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। বৌদি তাহলে একটু এগোতে পারে। ভালো থেকো সবাই, আনন্দে থেকো। তোমাদের সবাইকার সার্বিক সুস্থতা এবং সমস্ত শুভাশুভ, তোমাদের সংসারের মঙ্গল, আর্থিক এবং শারীরিক সব কিছু কামনা করে আজকের প্রতিবেদন শেষ করলাম। টাটা।